চারুকলার মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। রমনা বটমূলে ব্যাপক আয়োজন ছায়ানটের। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই, সেলিমা রহমানের মন্তব্য। ক্ষমতায় থাকার বিষয়ে সরকারের উদ্দেশ্য পরিষ্কার করার আহ্বান সাইফুল হকের। রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণার দাবি। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান। পূর্ব ঘোষণা ছাড়া ট্রান্সশিপমেন্ট বাতিল করতে পারে না ভারত। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মন্তব্য। নাসায় বাংলাদেশকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি। কৃত্রিম উপায়ে বদলে দেওয়া হচ্ছে চালের ধরন, বিক্রি হচ্ছে চড়া দামে। ব্র্যান্ড কারসাজির অভিযোগ বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে। রাজধানীর বাজারে বাড়ছে সবজির দাম। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। মঙ্গল শোভাযাত্রা নয়, এবার পহেলা বৈশাখে হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। বলেন, নাম পরিবর্তন নয়, পুনরুদ্ধার করা হয়েছে, যেখানে 28টি জাতিগোষ্ঠী সহ সকল সংস্কৃতির প্রতিনিধিরা অংশ নেবেন। এবার বর্ষবরণের শোভাযাত্রার প্রতিপাদ্যে বিবর্তনমূলক স্বৈরাচারের অবসান এবং ঐক্যের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে শেখ হাসিনার প্রতিকৃতি। দেখুন আমার করা একটি রিপোর্ট। বাংলা ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে আরেকটি বছর, 1432 বঙ্গাব্দ। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নববর্ষ উদযাপনের একটি বড় অনুষঙ্গ বর্ষবরণের র্যালি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বৈশাখের শোভাযাত্রার নাম নিয়েছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শোভাযাত্রার আগের নামেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। অনুষদের ডিন বলছেন, এটি পরিবর্তন নয়, বরং পুনরুদ্ধার। শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের শোভাযাত্রার মধ্য দিয়ে স্বৈরাচারের অবসান এবং ঐক্যের ডাক দিচ্ছে চারুকলা অনুষদ, যেখানে 28টি জাতিগোষ্ঠী সহ সকল সাংস্কৃতিক প্রতিনিধিত্ব থাকবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। বৃহৎ এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের সকল সাংস্কৃতিক কর্মী যারা আছে, সকল শ্রেণী পেশার মানুষদের আশা আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভালোবাসা যে ছায়াতলে দাঁড়াবে, যে ব্যানারের নিচে থাকবে, সেখানে পরিবর্তনের প্রসঙ্গটি নেই। আমরা আগে যেভাবে হয়েছিল, আপনার ইতিহাসে দেখবেন যে 1989 সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল, এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে, তো এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি, যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। এবারের শোভাযাত্রা দেশের মানুষের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের এই জাতীয় যে মোটিভগুলো আছে, বাঘ, আমাদের ইলিশ ইত্যাদি, শান্তির পায়রা, এবং আমরা এটিকে কিছু আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছি। তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটি হচ্ছে মূলত সম্প্রীতি এবং ঐক্যের ডাক। পহেলা বৈশাখের দিন বিকেল 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানায় আয়োজক কমিটি। সকাল 8টা থেকে দুপুর পর্যন্ত শাহবাগ ও টিএসসি স্টেশনে থামবে না কোনো মেট্রো রেল। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আমার মুক্তি আলোয় আলোয়, এই বার্তায় বাংলা নববর্ষ 1432কে বরণ করতে প্রস্তুত ছায়ানট। শুক্রবার বিকেলে ধানমন্ডিতে ছায়ানট ভবনে সংবাদ সম্মেলনে বর্ষবরণে নিজেদের প্রস্তুতি তুলে ধরেন সংগঠনটির নির্বাহী সভাপতি ডাক্তার সারোয়ার আলী।
ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জিদা খাতুনকে ছাড়া আয়োজন করতে যাচ্ছে বাংলা বর্ষবরণের 58তম আয়োজন, যেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে 9টি সম্মেলক, 12টি একক গান এবং 3টি পাঠ। 150 জন শিল্পী অংশ নেবেন এবারের আয়োজনে। বরাবরের মতো রমনা বটমূলে হবে নববর্ষবরণের এই অনুষ্ঠান। সংগঠনের সাধারণ সম্পাদক জানান, বিশ্বব্যাপী যেভাবে মানবতার ক্ষয় হচ্ছে, একইভাবে দেশের মানুষের মধ্যে অবক্ষয় হচ্ছে মূল্যবোধের। এতে আশাহত না হয়ে হাতে হাত রেখে একসাথে মেলবন্ধনের প্রত্যাশা করে ছায়ানট। প্রত্যাশা করেন যে সংস্কৃতি চর্চা বহমান রাখতে চেয়েছিলেন সঞ্জিদা, সেটা যেন অব্যাহত থাকে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করায় এবার বর্ষবরণে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলেও জানান ছায়ানটের নির্বাহী সভাপতি। মনে করে যে নববর্ষের রমনা বর্তমানে আয়োজনে গান ও পাঠের আগ্রহের মধ্যে প্রতিজনের হৃদয়ে বাঙালি জাতিসত্তার উন্মোচন ঘটে। এটি বাঙালির প্রাণের উৎসব, একমাত্র অসাম্প্রদায়িক উৎসব। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শুক্রবার দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে একথা বলেন তিনি। সেলিমা রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতেই বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলে। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচন প্রয়োজন। নির্বাচিত সরকার আসলে দেশের অস্থিতিশীলতা দূর হবে, বর্তমানে যে সকল ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করা সম্ভব হবে। বিএনপি নির্বাচনের ভয় পায় না, এমনকি বিরোধী দলে থাকলেও ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন, এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়। দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। 5 বছর ক্ষমতায় থাকা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সরকারের মনের কিনা তা এমন প্রশ্ন তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ক্ষমতায় থাকার বিষয়ে সরকারের উদ্দেশ্য জনগণের সামনে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আস্থা আছে জানিয়ে সাইফুল হক বলেন, সরকার চাইলে অক্টোবর-নভেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। উপদেষ্টাদের অতিকথন বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি, নইলে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব আরও বাড়বে বলে হুঁশিয়ার করে দেন তিনি। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ এবং ওআইসি সহ মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাইফুল হক। একতরফাভাবে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলেরও নিন্দা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যদি আগামী 5 বছরে ক্ষমতায় থাকার কথা বলেন, জনগণের দোহাই দিয়ে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে, সরকারের মতলব নিয়ে প্রশ্ন উঠবে। আপনাদের হিডেন কোনো এজেন্ডা আছে কিনা, গোপন কোনো এজেন্ডা আছে কিনা, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। সেজন্য বলতে চাই, অতি কথন বন্ধ করুন, এখন বাড়িয়ে কথা বলা বন্ধ করুন। মানুষের নাম করে আপনারা যেগুলো করছেন তাতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো আরো দূরত্বটা তৈরি হবে। ফিলিস্তিন ইসরায়েল বিরোধ প্রসঙ্গ, গাজায় আরও 30 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি সেনারা। এদিকে 10,000-এর বেশি ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে নেওয়ার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুসে, শেখ নাসের ও কাতিবা এলাকায় বিমান হামলায় একই পরিবারের 6 জন সহ 8 জন নিহত হয়েছে। এর আগে গাজা সিটিতে হামলা চালিয়ে হত্যা করা হয় অন্তত 13 জনকে। গত মাসে একতরফা যুদ্ধবিরতি ভঙ্গের পর এ নিয়ে 1,500-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার বাহিনী। আর গত 15 মাসে হত্যার শিকার হয়েছেন প্রায় 51,000 ফিলিস্তিনি। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠাতে সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। তার মতে 10,500 থেকে 12,500 ফিলিস্তিনিকে বিদেশে পাঠানো দরকার। গাজার রাফা থেকে অন্তত আহত 18 জনকে উন্নত চিকিৎসার জন্য ইউরোপে নেয়ার প্রক্রিয়া চলাকালে এই আহ্বান জানান তিনি। আহত এই ফিলিস্তিনিরা সহ 29 জন কেরেম সালোম স্থলবন্দর দিয়ে গাজা ছেড়েছেন। এদিকে আল আকসা হাসপাতাল থেকে তুলে নেয়া 10 জন সহ কমপক্ষে 80 জন কারাবন্দী ফিলিস্তিনিকে গাজায় ছেড়ে দিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। এদের মধ্যে আহমেদ
মানাসরা আছেন, যাকে 13 বছর বয়সে আটক করে প্রায় 10 বছর ইসরায়েলের কারাগারে রাখা হয়। সদ্যমুক্ত ফিলিস্তিনিদের শারীরিক অবস্থা নাজুক থাকায় তাদের হাসপাতালে নিয়ে গেছে রেড ক্রসের স্বেচ্ছাসেবীরা। অবিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী দেশ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক আইনে বিচার এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন যুব ইসলামী আন্দোলনের নেতারা। ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা, সেই সাথে জাতিসংঘ কেন এখনও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্ন রাখেন বক্তারা। বিশ্বের মোড়ল দেশগুলোকে এগিয়ে আসার আহ্বানের পাশাপাশি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান যুব ইসলামী আন্দোলনের নেতারা। বাংলাদেশ সহ সব মুসলিম দেশে ইসরায়েলি পণ্য বয়কটেরও আহ্বান তাদের। পরে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন, আহলে হাদিস সহ কয়েকটি দল। আমরা আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়েছে রাজপথে নেমেছি, আহ্বান করছি অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন। যতদিন বাইতুল মুকাদ্দাস মুক্ত না হবে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা প্রয়োজনে ইসরায়েলকে তো উৎখাত করবে, আমেরিকার মৌলিকপনাও ভেঙে দিবে। এরপরেও এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে, তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে। গাজা ও রাফা ইসরায়েলের গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান। জুনায়েদ সাকিব বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের মানুষের কাছে নন, বিশ্বের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। শান্তিতে নোবেল পাওয়ার কারণে তিনি সারা দুনিয়ার মানুষের কাছে পরিচিত। তাই জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলের এই বর্বরতা বন্ধে উদ্যোগ নিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরিষ্কার করে আহ্বান করি, আপনি বাংলাদেশের যেমন প্রধান উপদেষ্টা, তেমনি শান্তিতে নোবেল পেয়ে আপনি সারা দুনিয়ার মানুষের কাছে স্বীকৃত। আপনি এই গণহত্যার বিরুদ্ধে আজকে সোচ্চার হন, সারা দুনিয়ার মানুষের কাছে আন্তর্জাতিক পরিসরে এই গণহত্যা বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করুন এবং জাতিসংঘে এই আওয়াজ তুলুন, যাতে করে অবিলম্বে গণহত্যা বন্ধের প্রয়োজনীয় উদ্যোগ জাতিসংঘ গ্রহণ করে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে নানা শ্রেণী পেশার মানুষ। জুমার নামাজ শেষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে রাজশাহীতে। নগরীর 0 পয়েন্টে বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে ঝালকাঠিতে। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান তৌহিদি জনতা। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে পটুয়াখালীতেও। জুমার নামাজ শেষে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে সাতক্ষীরায়। ছাত্র শিবিরের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে পঞ্চগড়েও। শহরের চৌরঙ্গি মোড়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে মুসল্লিরা। পরে সেখান থেকে একটি বড় বিক্ষোভ মিছিল বের করেন ইসলামী বিভিন্ন সংগঠনের নেতারা। বাংলাদেশি পণ্যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে ভারতের সিদ্ধান্তের সমালোচনা করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের মতে কোনো প্রকার পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়া এটি ভারত সরকার করতে পারে না। বিকল্প ব্যবস্থা তৈরিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন রপ্তানিকারকরা। বিশ্লেষকরা বলছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল বড় ধরনের সমস্যা তৈরি না করলেও এতে দেশটির মনোভাব প্রকাশ পেয়েছে। একই সাথে আঞ্চলিক সহযোগিতায় এটি খারাপ নজির স্থাপন করল। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। পণ্য পরিবহনে একটি দেশ অন্য দেশে ভূখণ্ড ব্যবহার এটি খুবই প্রচলিত সাধারণ বিষয়। ইউরোপ আমেরিকা অঞ্চল কিংবা সারা পৃথিবীতেই এমনটি হয়ে আসছে। কিন্তু বুধবার হঠাৎই ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। এতে স্থলপথে বাংলাদেশের পণ্য ভারতের ভিতর দিয়ে নেপাল ও ভুটানে যাওয়ার সুবিধা পাবে না। একই সাথে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে
এতদিন দিল্লি ও কলকাতা বিমানবন্দর ব্যবহার করে আসছে তার করা যাবে না। ট্রান্সশিপমেন্টের যে সুবিধাটা এইটাকে কেন্দ্র করে বিভিন্ন বায়ার বিভিন্ন ধরনের বিজনেস মডেল তৈরি করছে। সো সেই মডেলটা তো ডিসরাপ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। একটা নোটিশ ওনারা দিতে পারতেন যে আগামী 3 মাস পরে কিন্তু আমি আমার এয়ারপোর্ট ব্যবহার করতে দিতে পারবো না। যে কারণটা ওনারা দেখিয়েছেন যে ওনাদের এখানে কনজেশন হচ্ছে, লজিস্টিক ইজ নট এনাফ। তো এটা হঠাৎ করে এই সিদ্ধান্তটা দেওয়াটা আমি বলবো যে বন্ধুসুলভ অথবা ব্যবসা সুলভ আচরণ না। সামগ্রিকভাবে এটা মানে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক পর্যায়ে হোক, দ্বিপাক্ষিক পর্যায়ে হোক, এটা ভালো দৃষ্টান্ত রাখে না। সবাই পার্শ্ববর্তী দেশের সাথে কিন্তু খুবই সহযোগিতাপূর্ণ আচরণের ভিতরে থাকে, তাদের ভিতরে অর্থনৈতিক সম্পর্ক অনেক বেগবান থাকে এবং এটাই খুবই স্বাভাবিক ট্রেন্ড হবে। বিশ্লেষকরা বলছেন উন্নত বিশ্ব আঞ্চলিক সহযোগিতা কাজে লাগায়, সেক্ষেত্রে ভারত দক্ষিণ এশিয়ায় খারাপ দৃষ্টান্ত স্থাপন করলো। ইউরোপের দিকে তাকান, আপনি উত্তর আমেরিকার দিকে তাকান, আপনি যদি এখন বড় করে দেখেন যে আমাদের এশিয়ার ভিতরে যে সাউথ ইস্ট এশিয়ার ভিতরে দেখেন, গালফ কান্ট্রিজগুলোর ভিতরে দেখেন, তারা সবাই তো প্রতিবেশীদের সাথে একটা বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, মানুষের সাথে মানুষের সম্পর্ক খুবই জোরদারভাবে আছে। তো সেই বিষয়টা তো আমার মনে হয় যে দক্ষিণ এশিয়ার দেশগুলো আমরা পাচ্ছি না, এটা তো আমাদের জন্য একটা দুর্বলতা। তৈরি পোশাক মালিকদের মতে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল বাংলাদেশে বিদ্যমান সমস্যার সমাধানের তাগিদ জোরালো করলো। কলকাতা বা দিল্লি এয়ারপোর্ট ব্যবহার করলে যে খরচটা হয়, ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করলে তার চেয়ে বেশি খরচ হয়। সো সেটা নিয়েই বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে দীর্ঘ 3 ঘন্টার মিটিং হয়েছে কালকে। এখানে বিমান ছিল, এখানে সিভিল এভিয়েশন, এনবিআর, বিজিএমএ, ইপিবি, আমরা সবাই ছিলাম। থেকে একটা জায়গায় আসার চেষ্টা করা হচ্ছে যে বাড়তি খরচ ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করলে অথবা সিলেট এয়ারপোর্ট ব্যবহার করলে যে খরচটা এটা কীভাবে সমন্বয় করা যায়। বাড়তি ট্যারিফ 3 মাসের জন্য স্থগিত করা যুক্তরাষ্ট্র নেওয়ার সিদ্ধান্তে স্বস্তি এসেছে বলে জানান ব্যবসায়ীরা। 3 মাস পরে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ট্যাক্সের বিষয় আসে। মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে যুক্ত হয় বাংলাদেশকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশ আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষরকারী 54তম দেশ হিসেবে যোগ দিয়েছে। বাংলাদেশের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবন্স উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ গবেষণা ও ব্যবহারের ক্ষেত্রে একটি ক্রমবর্ধমান বৈশ্বিক জোটের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক বাংলাদেশ। টেকসই বেসামরিক মহাকাশ কার্যক্রম পরিচালনায় সহায়তার ক্ষেত্রে বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রসহ আরও 52টি দেশের সঙ্গে নীতিমালাগুলোকে সমর্থন জানায়। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ 50 বছরের সম্পর্কের বিভিন্ন বিষয়ে অংশীদারিত্ব বজায় রেখেছে। দেশ দুটো ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশী। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দেশ থেকে কি পরিমাণ অর্থ কোথায় পাচার হয়েছে সেই তথ্য সুনির্দিষ্টভাবে জানার কাজ চলছে। পরে আপোষে কিংবা আইনি প্রক্রিয়া যেভাবে সুবিধা হয় সেভাবে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। শুক্রবার বিকেলে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে অর্থ পাচার প্রতিরোধ ও সমসাময়িক ব্যাংকিং ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আহসান এইচ মনসুর আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের মূল দায়িত্ব অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে আনা। ইতিমধ্যে বেশ কিছু সাফল্য এসেছে বলেও দাবি করেন তিনি। এখন আর্থিক ঘাটতি নেই, রিজার্ভ স্থিতিশীল, রপ্তানি বেড়েছে 11 থেকে 12%, উৎসাহব্যঞ্জক রেমিটেন্স প্রবৃদ্ধি 26 থেকে 27%। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর জানান, চট্টগ্রামের বড় একটি গ্রুপ 1.5 থেকে 1.5 লাখ কোটি টাকা ব্যাংকিং খাত থেকে এবং সব মিলিয়ে 2.5 থেকে 3 লাখ কোটি টাকা পাচার করেছে বড় গ্রুপগুলো। যদি ভালোভাবে ধরা যায় তাহলে আপোষটা ভালোভাবে হয়, আর ভালোভাবে ধরতে না পারলে তারা তো ধরা দেবে না। কাজে আমাকে কিন্তু আবার অ্যাসেট ট্রেসিং করতেই হবে, আমাকে জানতেই হবে যে সে কত টাকা নিয়ে গেছে। তাকে যদি আমি না বলতে পারি যে তুমি আমার কাছ থেকে এই 20টা জিনিস করেছো আমার টাকা দিয়ে, টাকার উৎস বলো, আমাদের ট্যাক্স রিটার্নের নাই কিন্তু তোমার এই সম্পদগুলো আছে, এখন তুমি কি করবা বলো। যখন জানবে যে আমরা অনেক বিষয়ে জানি তখন তারা আপোষে আসতে চাইবে। ইনকোর্ট সেটেলমেন্টে হোক, আউট অফ কোর্ট সেটেলমেন্টে আমার তথ্যর কিন্তু গরমিল হওয়া যাবে না। যত ভালো কোয়ালিটির তথ্য পাবো তত বেশি সাকসেসফুল হবো নেগোসিয়েশন।
সাবেক মিস বাংলাদেশ আর্ট মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করেই নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। একই সাথে আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এর আগে তাকে বাসা থেকে গ্রেফতারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়। মেঘনা আলম 2020 সালের মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার বিজয়ী। বয়েল পদ্ধতিতে পাইজাম চাল থেকেই তৈরি করা হচ্ছে নাজিরশাইল চাল। তা বিক্রি করা হচ্ছে চড়া দামে। এছাড়া বিভিন্ন কোম্পানি এ ব্যবসায় নেমে ব্র্যান্ডিং কারসাজিতে বেশি দামে চালের বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এদিকে পেঁপে, টমেটো বাদে আর সব সবজিরই দাম বেড়েছে 5 থেকে 10 টাকা করে। রিপোর্ট মোবাশ্বের আহমদের। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে চাল অন্যতম। মানুষের মধ্যেও কিছুটা সহনীয় দামে চিকন চাল কেনার প্রবণতা, কিন্তু মোটা বা চিকন সব ধরনের চালেরই বেশি দাম আদায়ের অভিযোগ ক্রেতাদের। আসছিলাম মিনিকেট কিনতেই, মঞ্জু সাগর দেখতেছি দাম আমাদের অনেক বেশি মনে হচ্ছে। আমাদের সাধারণ মানুষ যারা, এটা আসলে আমাদের জন্য সবার জন্য এটা কষ্টদায়ক। সপ্তাহের ব্যবধানে 2 থেকে 4 টাকা বেড়ে 28 জাতের মোটা চাল বাজার ভেদে বিক্রি হচ্ছে কেজিতে 52 থেকে 54 টাকায়। চিকন চালের দাম বেশি চড়া। চালের দাম বেশি হওয়ার পেছনে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিং কারসাজিকে দুষছেন পাইকাররা। আমরা শুরু থাকতেই দেখছি আপনার দামটা নাজিরশাইল বেচতাম, চালটা চিকন, এটা হাফ বয়েল করে নাজিরশাইল নাম দিছে। আমি না, আমার তো বড় বড় উস্তাদরা বড় বড় নাম দিছে, কিন্তু নাজিরশাইল এটা হাফ বয়েল হইতো। এটা বাচ্চা যারা মুলাম খায় তারা খাইতো, একবেলা পাক করে একবেলায় খাইতো। এখন নাজিরশাইলের অভাব নাই। হ্যাঁ, অরিজিনাল পাইজাম যেটা ছিল দিনাজপুরের পাইজাম, ওই পাইজাম এখন নাই বললে চলে। ওইটা দিয়ে নাজিরশাইল মনে করে হাফ বয়েল করে চিকন নাজিরশাইল বানায়। পাইজাম থেকে নাজিরশাইল তৈরি হয় এরকম, কারণ হাফ বয়েল করা হয় তো, সিদ্ধ ধানটাকে তো হাফ বয়েল করা হয়, হাফ বয়েল থেকে তো নাজিরশাইলটা আসে। এখন যে বড় বড় কোম্পানিগুলো আছে, কোঅপারেটিভ কোম্পানি, ওদের কাছে সরকারের কোনো লোকজনও যায় না, আর ওরা ওদের ইচ্ছা মতোই দাম বাড়ায়, ওদের ইচ্ছা মতোই দাঁড়িয়ে কমায়। হ্যাঁ, ওদের শুধু ব্যান্ডে শুধু তাদের দাম। সপ্তাহের ব্যবধানে সবজির দামও কিছুটা বেড়েছে বলছেন ভোক্তারা। চিচিং হলে 80 টাকা, তারপর পটল নিতে নিচ্ছে 75 টাকা, সব জিনিসের দামই তো বেশি। বাজারের সবজির দামটা গত সপ্তাহের তুলনায় আজকে একটু বেশি। ঈদের আগে মুরগির দাম কিছুটা বাড়লেও এখন ব্রয়লারের দাম কমে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। ডিমের ডজন 120 টাকা। এদিকে মাছের দামও বেশি। বৈশাখে ঘিরে এবার ইলিশের বিক্রি তুলনামূলক কম। কেজি প্রতি বড় ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2100 টাকায়, ছোট ইলিশ 1400 থেকে 1500 টাকা, রুই 590 থেকে 600, পাবদা 450 থেকে 550 টাকা। ইলিশ মাছের দাম তো বরাবরই বেশি থাকে, এবারও বেশি লাগছে। কখনোই তো 500 টাকার মধ্যে কিনতে পারি না, ছোটগুলো হলেও কিনতে পারি না। এখন একটু বড় নিয়েছি, তারপরে মোটামুটি ভালোই দাম নিয়েছে। আগে 1500 টাকায় পাওয়া যাইতো আর কি, এখন 2000 টাকা চাচ্ছে। যে বৈশাখ আসছে ওরকম কোনো বেচা কিনি নাই, কিন্তু আমরা 2-3 বছর আগে এই বৈশাখ আসলে ইলিশ মাছ বেচতে বেচতে মনে করেন আমাকে ঘাম ছুটিয়ে দিত। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হজরতুল আল্লামা আলহাজ মাওলানা অধ্যক্ষ মুফতি কাজী আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন আল কাদেরি। এছাড়া উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব হজরতুল আল্লামা আনম মাসুদ হুসাইন আল কাদেরি, সাংগঠনিক সচিব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন, কেন্দ্রীয় নেতা মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান হাশিমি সহ সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি মাদারটেক বাজার পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে বাসাবো প্রধান সড়ক সহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার একই জায়গায় গিয়ে শেষ হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের 2 নারী ও 1 শিশুর খণ্ডিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার মিজমিজি পশ্চিমপাড়ার সামাদের মেয়ে স্বপ্না আক্তার, তার ছোট বোন লামিয়া আক্তার ও লামিয়ার ছেলে 3 বছরের হাবিবের
লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় লামিয়ার স্বামী ইয়াসিনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায় 4 দিন ধরে তারা নিখোঁজ ছিলেন। দুপুরে বাড়ির পাশে তাদের খণ্ডিত বস্তাবন্দি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। স্বজনরা জানান লামিয়া আক্তার পোশাক কারখানায় চাকরি করতেন। তার 3 বছরের সন্তান ও মানসিক প্রতিবন্ধী বড় বোন স্বপ্নাকে নিয়ে স্বামী ইয়াসিনের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। ইয়াসিন মাদকাসক্ত হওয়ায় তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। হত্যার সঠিক বিচার চেয়েছেন তারা। অভিযুক্ত ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সিদ্দিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম। সাভারে দিন দুপুরে চলন্ত বাসে চালককে জিম্মি করে আবারও ছিনতাই করা হয়েছে নারী যাত্রীদের স্বর্ণালংকার। শুক্রবার দুপুরে সাভারের পুলিশ টাউন এলাকায় একটি সেতুর ওপর ঢাকা আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে সাভার পরিবহন লিমিটেডের একটি বাসে এই ঘটনা ঘটে। ছিনতাইকারীরা 3 নারীর স্বর্ণালংকার ছিনতাই করেন। বাসের কয়েকজন যাত্রী জানান, গাজীপুরের চন্দ্রা থেকে একটি বাস ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পরে বাসে যাত্রী বেশে থাকা 3 থেকে 4 ছিনতাইকারী ধারালো ছুরি বের করে চালককে বাস থামাতে বাধ্য করেন। এরপর নারী যাত্রীদের কাছ থেকে ছিনতাই শুরু করেন। অলংকার লুট করে দ্রুত বাস থেকে নেমে যান তারা। গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের উৎপাদন। সকাল 7টার দিকে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান CUFL এর উৎপাদন বিভাগের প্রধান উত্তম চৌধুরী। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে 3 জানুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত কারখানা ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল। CUFL এ দৈনিক 48 থেকে 52 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। বর্তমানে দৈনিক 1200 মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম এই প্রতিষ্ঠান। পাশাপাশি বার্ষিক 310 মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে CUFL। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চারুকলার মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। রমনা বটমূলে ব্যাপক আয়োজন ছায়ানটের। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, সেলিমা রহমানের মন্তব্য। ক্ষমতায় থাকার বিষয়ে সরকারের উদ্দেশ্য পরিষ্কার করার আহ্বান সাইফুল হকের। রাজধানীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণার দাবি। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান। পূর্ব ঘোষণা ছাড়া ট্রান্সশিপমেন্ট বাতিল করতে পারে না ভারত। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মন্তব্য। নাসায় বাংলাদেশকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের বিবৃতি। কৃত্রিম উপায়ে বদলে দেওয়া হচ্ছে চালের ধরন, বিক্রি হচ্ছে চড়া দামে। ব্র্যান্ড কারসাজির অভিযোগ। বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে রাজধানীর বাজারে বাড়ছে সবজির দাম। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টা রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।